এরকম একটা নোটিফিকেশন হয়? আপনি বলুন তো। হবেই মামলা, আজ না হোক কাল মামলা হবেই, কেউ আটকাতে পারবে না, এ মামলা হবেই। যারা 26,000 টিচার তাদের জন্য নিয়ম করেছে 10 নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্স, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওদের কোনো সুবিধা দেওয়া যাবে না। টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে না, তাদেরকে পরীক্ষায় বসিয়ে দিয়েছে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা এই দিন বেরোবে। এগুলো কি মানে আমার প্রশ্ন, এগুলো কি ছেলে খেলা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রী যুবক যুবতী এদের ভবিষ্যৎ নিয়ে? যোগ্যরাও পরীক্ষায় বসে, সুপ্রিম কোর্ট না বলে দিল, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ওপরে। এই রাজ্যে তাহলে সুপ্রিম কোর্টের রায় চলে না? এই রাজ্যে তো মমতা ব্যানার্জির আইন চলে আর ভাইপোর আইন চলে, আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রীর আইন চলে, আইনের কোনো শাসন নেই, শাসকের আইন চলে। আপনারা কি আদালতের দ্বারস্থ হচ্ছেন তাহলে? দেখুন, আদালতের দ্বারস্থ ক্যান্ডিডেটরা হবেই, কেউ রুখতে পারবে না। আপনি দেখবেন এই নোটিফিকেশন নিয়ে কত সংখ্যায় মামলা হয়। ইচ্ছাকৃতভাবে এই নোটিফিকেশনটা একটা নোটিফিকেশনের মধ্যে আগেরটা পরেরটা করে ইচ্ছাকৃতভাবে করেছে, যাতে করে এই এসএসসি ডিসপিউটটা বাজারে ক্রিয়েট হয়ে থাকে, যাতে করে আরো টাকা দিয়ে চাকরি হতে পারে। এবং এটা খোদ ডিপার্টমেন্ট এবং সরকার করেছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যেটা এরকম বেআইনি জিনিস নোটিফাই হয়ে বেরিয়ে যাবে, এটা মামলা হবে না, এটা হতে পারে। এবং এই ক্লাবের যে কি মাসুল দিতে হবে, দুটো সেপারেট করলে কি যায় আসতো? সুপ্রিম কোর্টের রায়ে একটা পরীক্ষা হচ্ছে, সরকার ইন্ডিভিজুয়ালি নতুনদের জন্য আলাদা পরীক্ষা নিচ্ছে। এইটা সিম্পল করলে কি অসুবিধা ছিল? এইটা সিম্পল করলে কি অসুবিধা ছিল? এই সরকার চায়, কারণ এই নোটিফিকেশন থেকে এটা প্রমাণ হয় যে দুর্নীতিটা হলো সরকারি পলিসি হয়ে গেছে পশ্চিমবাংলায়। টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা সরকারি পলিসিতে পরিণত হয়ে গেছে, নাহলে টেন্টেডদের কেউ বসতে দেয়? যেখানে সুপ্রিম কোর্ট করেছে, আমি তো ভারতবর্ষে 28টা রাজ্যের কোনো রাজ্য সরকারকে, আমি এটা নিয়ে সুপ্রিম কোর্টে, আমরা মমতা ব্যানার্জির ওই স্টেটমেন্ট নিয়ে যাব, উনি তো বলেছিলেন যাবেন, আমরাও যাব, প্রয়োজন আছে যাওয়া। ভারতবর্ষের ইতিহাসে 28টা রাজ্যে এই প্রথম হলো যেখানে সুপ্রিম কোর্ট রায় যেটা বলে দিচ্ছে তারপরেও সরকার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এইভাবে। এটা আদালতের নজরে আসা উচিত আমি মনে করি, এবং আসবেও। কারণ আজকের দিনের প্রেক্ষাপটে বর্তমান গণতান্ত্রিক পরিকাঠামোয় আদালতের নজরদারিতে সমস্ত কিছু আসা উচিত বলে আমি মনে করি। যে কোনো মানুষ, যে কেউ চাকরি পাচ্ছেন, যাই করছেন, সেটা আদালতের নজরদারিতে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে শাসকের এই ক্ষমতা কিছুটা খর্ব হয়, শাসক গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়। একমাত্র জায়গা যেখান থেকে বিচার প্রতিষ্ঠা হয় সেটা হলো আদালত। আদালতের চোখে সবাই সমান, সে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, একজন আমজনতা হতে পারেন। টেন্টেড ক্যান্ডিডেটদের বসার অধিকার কে দিল? সরকার। দেখুন, আজকে ক্ষমতা আছেন, আপনি আপনার জেদ দেখাচ্ছেন, যেদিন ক্ষমতা যাবে, এখন আদালত আছে, এখন অনেকটা ধাক্কা আপনারা খেয়েছেন। আমি এটা শাসক দলকে বলছি, অন্যদের বলছি না। যেদিন ক্ষমতা যাবে সেদিন কিন্তু এই আস্ফলন থাকবে না, কারণ এই সব কেস কিন্তু আবার পুনরায় তদন্ত হবে। কত আপনারা এভিডেন্স ডিস্ট্রয় করবেন আর কত কি করবেন সেটা কিন্তু তারপরেও তদন্ত হবে। কথা অনেক কিছু হতে পারে, কিন্তু যা করেছে তো সবার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। 40 লাখ 50 লাখ পরীক্ষার্থী হবে, আগের বার 22 লক্ষ ছিল, নতুন পুরনো মিলিয়ে। এই এতগুলো লোকের ভবিষ্যৎ নিয়ে খেলা করবে মুখ্যমন্ত্রী? এতগুলো লোকের ভবিষ্যৎ নিয়ে কেন দুটো সেপারেট নোটিফিকেশন দেওয়া যেত না? পুরনোরা 2016-তে বসবে, নতুনরা 2025-এ বসবে, দুটো নোটিফিকেশন করা যেত তো। 16-র প্রসেস, এটা ফ্রেশ নোটিফিকেশন, আবার একটা নতুন, দুটো করা যেত, তাহলে তো সমস্যা থাকতো না।
যারা 2016-এ বসেছেন তাদের একটা সেপারেট নোটিফিকেশন একই দিনে করতেন না হয়, আর 2025 সালে বিজ্ঞপ্তি, 25 সালের পরীক্ষার বিজ্ঞপ্তিটা এটা করা যেত। এটা আইনে করলে কোথায় দোষ ছিল? 20 লাখ পরীক্ষার্থী 16-তে, নতুন আরো 10 বছরে, আরো 8 বছরে কত পরীক্ষার্থী বেড়েছে তার কোনো ঠিক নেই। মানে পশ্চিমবাংলাতে যা ইচ্ছে তাই করবেন মুখ্যমন্ত্রী, এটা তো হতে পারে না। এই দুটোকে এমনভাবেই করেছে যাতে পশ্চিমবাংলার যারা যারা শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দেবেন বা কিছু, তাদের ভবিষ্যৎটাকে পুরো বিনাশ করে দেওয়ার জন্য। কেন? আপনি বলুন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 2016 সালের প্যানেলটাকে ক্যান্সেল করে ফ্রেশ রিক্রুটমেন্ট। এর মানে কি? সেখানে নতুন ক্যান্ডিডেটরা বসতে পারে, নতুন ক্যান্ডিডেটদের জন্য সেপারেট নোটিফিকেশন হতে পারে। এ মামলা হবেই, যারা 26,000 টিচার তাদের জন্য নিয়ম করেছে 10 নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্স, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওদের কোনো সুবিধা দেওয়া যাবে না। নতুন ক্যান্ডিডেটরা কি দোষ করলো যে তাদের ওখানে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে কিছু নিজের লোককে ঢোকানোর ব্যবস্থা করতে? টেন্টেড ক্যান্ডিডেটরা কি করে ঢুকলো? দেখুন, যারা এটা বুঝবে না, যারা আনাড়ি যুক্তি দিয়ে যাবে, তাদের সাথে তো কথা বলে লাভ নেই। এটা তো কোনো রাজনৈতিক ময়দান নয়, এটা আদালত। মানে আইনে না থাকলে তাহলে কিভাবে অতিরিক্ত 10 মার্ক করে অভিজ্ঞতার ভিত্তিতে দিচ্ছে? দেখুন, অতিরিক্ত 10 মার্ক করে অভিজ্ঞতার ভিত্তিতে নতুন যদি পরীক্ষা হয় তাতে দিতে পারে, কিন্তু 16-র প্রসেস যেটা, সেখানে দেওয়ার কোনো জায়গা নেই। গায়ের জোরি করলে তো জিনিসটা হবে না, গায়ের জোরি করে জিনিসটা করলে তো হবে না। নতুন ছেলেগুলো কি দোষ করলো? যারা 2016-র প্রসেসে বঞ্চিত চাকরি প্রার্থী, আমার প্রশ্ন, তারা কেন নম্বর পেল না? তা টিচিং এক্সপিরিয়েন্স মানে আপনি 26,000-এর মধ্যে যারা জেনুইন তাদেরকে আপনি স্যাগ্রিগেট করলেন না, পুরো 26,000-কে আপনি দিয়ে দিলেন। 26,000-এর মধ্যে যারা টিচার তাদেরকে আপনি দিয়ে দিলেন, যেটা 11 আর বোধহয় 6,000 ছিল, 17,000 মতো টিচার রিক্রুটমেন্ট হয়েছিল। 9-10-এ 11,000 আর ওটাতে 6,000, তা পুরো টেন্টেড লটটাকে আপনি দিয়ে দিলেন। এত আপনি টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর চেষ্টা করছেন কেন? বাংলা থেকে যেদিন চলে যাবে না, সেদিন কিন্তু ওনার খুব একটা ভালো অবস্থা হবে না, ওনার দলের জন্য যা করে যাচ্ছেন পশ্চিমবাংলার জন্য। 26,000 গেছে, এরপরে আরো কিছু যাবে। এরকম একটা নোটিফিকেশন হয়, আপনি বলুন তো? হবেই মামলা, আজ না হোক কাল মামলা হবেই, কেউ আটকাতে পারবে না। দেখুন, আমি সবার কাছে অনুরোধ করব, দেখুন আইনে যেটা আছে সঠিক জিনিসটা সঠিকভাবে ভাবতে হবে। কেউ এটা যদি ভাবে যে আমি একটু বাড়তি সুবিধা নিয়ে নেবো, এটা অন্যায় হবে। সুপ্রিম কোর্টের রায় সেটা বলছে না। বাড়তি সুবিধা কেউ নিয়ে বেরিয়ে চলে যাবো, এটা যদি কেউ ভেবে থাকে, এটা অন্যায় হবে। কেউ যদি পাইয়ে দেওয়ার চেষ্টা করে, অন্যায় হবে, আবার সেই এক জায়গায় দাঁড়াবে। যারা যারা 2016 সালে বঞ্চিত চাকরি প্রার্থী, যারা চাকরি পায়নি, তারা কি দোষ করলো? 22 লক্ষ পরীক্ষার্থী, 26,000-কে বাদ দিলে। যেই আমি আপনাকে বলে দিই, যখনই আপনার ওই কল ফর ভেরিফিকেশন হবে, কিছু ছেলেকে কমিশন বাদ দিতে হবে। কারণ যদি 40 লাখ পরীক্ষা দেয়, 40 লাখের তো চাকরি হবে না, চাকরি হবে 40,000-এর। না, 44,000-এর, তাহলে 90, মানে একটা মেজর অংশের হবে না। 9, 10, 11, 12-এর যদি 10 বছরে 10 লাখ পরীক্ষার্থী হয়, হ্যাঁ, 9,60,000 লোকের চাকরি হবে না, 40,000 লোকের চাকরি হবে। এটাই তো হিসাব, তাই বলে। তেরা কোর্টে মামলা করতে আসবে না এই যাদের চাকরি হলো না? এটা কি কোনো অবাস্তব কথা বলছি না, এটা রাজনৈতিক কথা বলছি আমি।
লোকে বলে বেড়াচ্ছে রাজনীতি 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 রাজনীতি। লয়ার তো আমি একা নেই, এখানে তো প্রচুর লয়ার মামলা করে। আপনারা যদি সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখে প্রচুর লয়ারদের প্রচুর রকমের তাদের সাবমিশন, তাদের ইনস্ট্রাকশনের লয়াররা সাবমিশন করছে। 2016 সালের প্যানেলে যারা ছিলেন এবং যারা নতুনভাবে এই পরীক্ষায় বসবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য কি উপদেশ থাকবে? তাদেরকে এই প্যানেলে অংশগ্রহণ করা, এই নোটিফিকেশনে অংশগ্রহণ করা ঠিক হবে না ভুল হবে? দেখুন, আমার পরীক্ষার্থীদের ওপর সহানুভূতিশীল, যাদের চাকরি গেছে তাদের ওপরও আমি সহানুভূতিশীল। আমি কখনোই চাই না কারোর চাকরি যাক, জেনুইন ক্যান্ডিডেটদের চাকরি চাই। কিন্তু আইনে পারমিট না করলে কি করা যাবে? নতুন পরীক্ষার্থীরা যেখানে গ্রিভান্স ফিল করবেন, সরকারকে জানিয়ে তো কোনো লাভ নেই, আপনাকে সেই কোর্টেই আসতে হবে। আদালতে কেন লোকে আসে? এখনো মানুষের আদালতের ওপর ভরসা আছে। দ্বিতীয় কারণে মানুষ আসে, যখন দেখলো সরকার কিছু করে দিল না, তখন তাকে আদালতের কাছে আসতে হয়। আজকে অনেকে বলছেন যে জেনুইনদের চাকরি চলে গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এই কথাটা বলা হয় যে আমরা কত টেন্টেড ক্যান্ডিডেট বলবো না, এই যে নোটিফিকেশন, টেন্টেডদের বাদ দেওয়া উচিত ছিল। যারা 26,000 টার্মিনেটেড ক্যান্ডিডেট, তাদের মধ্যে তো টেন্টেড ক্যান্ডিডেট আছে, সেইটা একটা তো বাদ দেওয়ার একটা ক্লজ রাখা উচিত ছিল। নোটিফিকেশন করে দিলেন। বেসিক্যালি অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারবে, অযোগ্যরাও পরীক্ষায় বসে, সুপ্রিম কোর্ট না বলে দিল মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ওপরে। এই রাজ্যে তাহলে সুপ্রিম কোর্টের রায় চলে না? এই রাজ্যে তো মমতা ব্যানার্জির আইন চলে আর ভাইপোর আইন চলে। আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রীর আইন চলে। আইনের কোনো শাসন নেই, শাসকের আইন চলে। শাসককে বোঝানোর রাস্তা একমাত্র কোর্ট। আমাদের গণতান্ত্রিক কাঠামোতে শাসককে বোঝানোর রাস্তা একমাত্রই কোর্ট। আর সেই কোর্টের আদেশ মেনেই 31শে মের আগে সরকার নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমরা মামলা করবে, মামলা তো হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু যারা 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তারা রাস্তায় নেমেছেন, চাকরিহারারা, এবং তারা বলছেন যে তারা পরীক্ষা না দিয়েই চাকরি পেতে, চাকরি তাদের বহাল থাকুক, এটাই তাদের দাবি। রাস্তায় নেমেছেন এবং তাদেরকে আমরা দেখলাম যে পুলিশ গ্রেপ্তার করে নিল বিভিন্ন জায়গা থেকে। দেখুন, তাদের যারা যারা চাকরি হারা তাদের ওপর আমি সহানুভূতিশীল, আগেই আমি আপনাকে বলছি। কিন্তু আদালতে সেন্টিমেন্ট দিয়ে কোনো কিছু বিচার হয় না, আইন দিয়ে আর ডকুমেন্ট দিয়ে বিচার হয়। আমাকে অনেকে যাদের চাকরি চলে গেছে, তাদের একটা বড় অংশ আমার ওপর খুব একটা ভালো মনোভাব নেই। অনেকের নেই, আবার অনেকের আছে। অনেক চাকরি প্রার্থী যাদের চলে গেছে তাদের ভালো মনোভাব আছে, কিন্তু অনেকের নেই। আবার যারা চাকরি পায়নি তাদের আমার ওপর মনোভাব ভালো, যে আবার ফ্রেশ পরীক্ষায় বসতে পারবে, আগেরটাতে পায়নি। এখন বিষয়টা সেটা নয়। বিষয়টা সেটা হচ্ছে হলো যে দেখুন, যারা যারা আন্দোলন করছেন সেই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। তাদের গণতান্ত্রিক অধিকার তারা কিভাবে প্রয়োগ করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা জিনিস তো, মানে ইললজিক্যাল কথাবার্তা বলার তো কোনো মানে হয় না, তাকেও তো একটা লজিক্যালি একটা জিনিস বুঝতে হবে। দেশে আইন আদালত বলে তো একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান আছে। আজকে চাকরিগুলো গেল কেন? চাকরিগুলো গেল তার মূল কারণ সুপ্রিম কোর্টের কাছে কারা জেনুইন সেটা নেই। যেটা দিলে চাকরিগুলো বাঁচত, সেই দাবি সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি যারা চাকরি হারা আজকের দিনে দাঁড়িয়ে তারা কোনোদিন তোলেননি। এটা অস্বীকার করার জায়গা নেই। তারা বলেছেন, শুনুন, আইনে তারা বলেছেন তারা জেনুইন। এই কথাটা বললে যে হবে না, আইনে হবে না, এটা তাদের মাথার মধ্যে না যদি যায় তাহলে কি করা যাবে? যখন মামলা চলছিল তখন তাদের বলতে হতো যে স্যাগ্রিগেটেড লিস্টটা সুপ্রিম কোর্টে নিয়ে আসুক বা কোর্ট প্রডিউস করুক। কিন্তু দাদা, এই যে তারা আন্দোলন করছেন, তাদের দাবি যাই হোক, তারা আন্দোলন বা মিছিল শুরু করার আগেই পুলিশের তরফ থেকে যে তাদের ধরপাকড় করা হলো, স্টেশনে ঢুকে, মেট্রো স্টেশনে ঢুকে, বাসে ঢুকে, খুঁজে খুঁজে শিক্ষকদের বের করে আনা হলো, এই বিষয়টা কিভাবে দেখছে? দেখুন, এটা
পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, শাসকের আইন চলে। আমি এটা এইভাবে দেখছি। এই মানুষগুলো যারা আন্দোলন করছেন, যখন মামলা চলছিল তখন তো প্রচুর ক্যান্ডিডেট যাচ্ছিলেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। তখন আপনারা দাবিটা জানিয়ে আসতে পারলেন না যে জেনুইনদের লিস্টটা প্রকাশ করতে হবে? বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, এখন আপনি গুলিটাকে ফেরত নিয়ে আসবেন? একটা লোক মাধ্যমিক পাস কিভাবে বোঝা যাবে? তার সার্টিফিকেট কথা বলবে। কোনো একটা সংস্থা দিয়েছে। আপনি যে এসএসসি পরীক্ষায় পাস করেছেন না ফেল করেছেন এটা কে বলবে? যখন আদালতে এইটা প্রশ্ন যে কারা জেনুইন কারা ফেক, এটা কে বলবে? আমি বলে দেবো? কিন্তু এই প্রশ্নটা এখানেই, যারা নতুন করে আবার বিজ্ঞপ্তি দিল, সেই বিজ্ঞপ্তি অর্থাৎ শুরুতেই আমরা দেখলাম গলত, আপনারা যেমনটা দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দপ্তর বা যে প্রতিষ্ঠান পরীক্ষা নতুন করে নেবে তাদের শুরুতেই আবার গলত রয়েছে। তাদের অতীতে অর্থাৎ 2016 সালের প্যানেল, সেখানেও গলত রয়েছে। আর সরকার দেখুন, স্কুল সার্ভিস কমিশনে যেহেতু 26,000 চাকরি গেছে, আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তারা আসছেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে বলছি এরকম পশ্চিমবাংলার যত রিক্রুটমেন্ট প্রসেস আছে না, সবগুলোতে যদি আদালত ইন্টারভিন করতো বা সবাই যদি মামলা এসে করতো, এই 2011 সালের পরে কটা রিক্রুটমেন্ট প্রসেস বাঁচতো সেটা সন্দেহ আছে। যদি ওভারঅল 2011 সালের পরে রিক্রুটমেন্ট প্রসেস তদন্ত করা হয়, প্রথম থেকে একদম 2011 সালের পর থেকে আর এই 2025 সাল পর্যন্ত না, সঠিক তদন্ত যদি হয়, কটা রিক্রুট, শুধু আমি এসএসসি প্রাইমারির কথা বাদ দিয়ে দিলাম, পুলিশ থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের কি অবস্থা জানেন? এক জিনিস, সব ডিস্ট্রয় করে দেবো, ডিস্ট্রয় করে দেবো, ডকুমেন্ট রাখবো না। এক জিনিস সামনে আসবে। দেখুন, মামলা তো হয়েছে, এখন লোকে জানে না। আমি বললাম না, অনেক মানুষ ঘুমিয়ে থাকে। যখন কিছু মানে পুরো একটা লোক মারা যাবে তখন তাদের ঘুম ভাঙে। এই যে আজকে যারা আন্দোলন করছেন তাদের ঘুমটা হাফ ভেঙেছে রায় হওয়ার পরে। তা না হলে আপনি বলুন, মামলা চলাকালীন কিছু ক্যান্ডিডেট তারা রেগুলার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। কিন্তু দাদা, প্রশ্নটা হচ্ছে, আপনি 2011 থেকে 25 সাল অব্দি সব নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা বলছেন। আমি সেসব কথা বাদই দিলাম। 2016 সালের প্যানেলে দুর্নীতি হয়েছে, প্রমাণিত, প্যানেল বাতিল হয়েছে। সেই এসএসসি আবার নতুন করে সিলেকশন প্রসেসে দায়িত্ব পালন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবার নোটিফিকেশনের শুরুতেই যদি গলদ হয়, তাহলে আগামীর যে পরীক্ষা হবে, কাউন্সিলিং হবে, নিয়োগ হবে, সেটা যে স্বচ্ছভাবে হবে তার দায়িত্বটা কে নেবে? আমি বলছি, পশ্চিমবাংলাতে গলত করে অ্যাডভার্টাইজমেন্ট, প্রশ্ন ভুল, উত্তরপত্র ভুল, জালিয়াতি করে অ্যাপয়েন্টমেন্ট, এটা এই সরকারের পলিসির মধ্যে পড়ে। অনেকে ভাবছেন চাকরি চলে গেছে, পাবলিক সেন্টিমেন্টের কথা ভাবছেন। আদালত থেকে তো ফাঁসির রায়ও হয়। অনেকে ফাঁসির পক্ষে কথা বলেন, অনেকে ফাঁসির বিপক্ষে কথা বলেন। ফাঁসি হয় আদালত থেকে, এটা ঘটনা। আদালত বিচার এভিডেন্সের ওপর করে, আদালত বিচার আইনের ওপর করে। আর এই প্রতিষ্ঠান বেঁচে আছে বলে আজকে সরকারের বিরুদ্ধে মানুষ এখনো কথা বলতে পারছে। যখন কোনো বিচারপতি আমাদের পক্ষে বা বিপক্ষে যাই রায় দেয়, আমরা সেটা নিয়ে বিচারপতি সম্বন্ধে কোনো মন্তব্য করি না। একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের ইতিহাসে সেটা নিয়ে মন্তব্য করে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ওনার কোনো আইডিয়া নেই। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় পানিশমেন্ট থিওরিটা অনেকটা লিনিয়েন্ট, মানুষকে খুব করে দেখা হয়। যখন এক্সট্রিম পর্যায়ে না, আপনি চিন্তা করে দেখুন তো, বিচার ব্যবস্থায় আপনি যদি পশ্চিমবাংলায় হিসাব করেন কটা ফাঁসি হয়েছে? 2, 3 হয় না। লিনিয়েন্সি দেখানো হয়। আপনি এসএসসির মামলায় দেখবেন অর্ডার হয়েছে হলো টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে, যে সরকারই আসুক না কেন, যেখানে পালাক না কেন, টাকা ফেরত দিতে হবে। এরকম রায় ভারতবর্ষে খুব কম হয়েছে। আমার তো অন্তত জীবনে জানা নেই হয়েছে, কারণ দুর্নীতির স্তরটা এত বেশি লেভেলে হয়েছে।
চিন্তা করতে পারছেন, একটা নোটিফিকেশন জারি করছেন, আপনি তো সিম্পলি দুটো নোটিফিকেশন জারি করতে পারতেন, সেটা তো সরকার করতে পারতো যে 16 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটা পরীক্ষা হবে, নতুনদের জন্য আরেকটা পরীক্ষা হবে। নতুনদের পরীক্ষাতে আপনি আগের 16 লোককেও তো সুযোগ দিতে পারতেন, টেন্টেড বাদ দিয়ে অবশ্যই বলছি, সেটা আপনি করলেন না, সেটা আপনি করলেন না।